আরে জামা নিয়ে বেরোনোই হচ্ছে না। হাই বল, হাই বল। এটাকে দিতে হবে, তারপরে তো শুরু হবে। এখন আমরা সকাল সকাল উঠে বলতে এটা কি সকাল? এটা তো বিকাল। এটা সকাল, এটা তো বিকাল। উঠে পড়ে কোথায় যাচ্ছি? উঠে কোথায় যাচ্ছি আমরা? আসানসোল। আসানসোল। জামা পরাবে এই বলবো খাবার ওগুলো দেয় না, ওগুলো নোংরা সারা গায়ে হয়ে যাচ্ছে। মাটি খাচ্ছি না না তোর নাকে যাচ্ছে মাটি খাচ্ছে ও মাটি খাচ্ছে হ্যাঁ, তুই তো মাটি খাবি আলু তার মাথা আলু কুকুরকে বকুনি আমার মেয়ে। এই এটা কেন ওকে খেতে দিচ্ছিস? এই কে খায় এটা? কুকুর কখনো মাটি খায়? আমি তোকে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য রিয়েলিস্টিক লাইফ। আর আমি রিয়া আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর এই ব্লগটা অনেক পুরনো, আমার কাছে হয়তো অনেকই পুরনো ব্লগ পড়ে আছে। আমি সবই আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব, কারণ কি অনেক ব্যস্ততার মধ্যখানে না ব্লগটা শেয়ার করা হয়নি। যাই হোক, চলো আজকে শেয়ার করি ব্লগ। আর আমি এখন যে ব্লগটা শেয়ার করছি সেটা অনেক পুরনো। আমার মেয়ে হওয়ার আগে অনেক জায়গাতেই মানত ছিল। আর যেহেতু পুরো জার্নিটাই আমি কমপ্লিট করেছি আমার বাপের বাড়িতে, তাই সেখানেও অনেক জায়গাতে আমার মানত ছিল। আর আমার বাপের বাড়ি আসানসোলে, তোমরা তো সেটা সবাই জানো। তার জন্য আসানসোলেও অনেক মন্দির আছে যেখানে আমি বিশ্বাস করি সেখানে মানত করলে পূরণ হয়, তাই করেছিলাম। আর সত্যি কথা বলতে তোমরা বলতে পারো কুসংস্কার, বাট আমার কাছে এটা আমার বিশ্বাস। যাই হোক, আসানসোল পৌঁছে এরকম একটা ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। কারণ সেই টাইমটাতে না প্রচুর বৃষ্টি হচ্ছিল যখন আমি বাড়িতে গেছিলাম। অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা মতো আমরা বৃষ্টিতে আটকেছিলাম। তো মেয়েকে একটা কিছু দিয়ে শান্ত করানোর দরকার ছিল, তাই 1 বোতল ফ্রুটি কিনে বলেছিলাম কি খা, তো খেলে কিছুটা টাইম দাঁড়িয়ে থাকতে পারবো। আর এত জল জমেছিল যে তোমাদেরকে কি বলবো। প্রায় 1-1.5 ঘন্টা মতো শাড়ি টাড়ি কিনে আমরা গেছিলাম শ্রী জানকী স্টোর বলে একটা দোকান আছে আসানসোলে, সেইখানে। আমার খাতা তোর মুখি তো দেখা যাচ্ছে না। ভালো করে দিয়ে মাকে দাও। কি বল? আমার খাতা নতুন ছাতা? কান্নাকাটি? নতুন ছাতা তো? দেখা মুখ তুই হেঁটে হেঁটে যাবি তো? সারা রাস্তা হেঁটে হেঁটে যাবি তো? যত জল হোক, হ্যাঁ, মাথায় যেন থাকে, ঠিক আছে? এই কান্নাকাটিটা আমি দেখাবো তোমার ঘরে গিয়ে। আমরা মেনলি গিয়েছিলাম শাড়ি কিনতে, কারণ মানদে আমার কথা ছিল যে আমি শাড়ি আলতা সিঁদুর দিয়ে পুজো দেব, সেই জন্য। আর বাড়ি ফেরার পথে এই দোকানটার মুখোমুখি হতেই লোভ সামলাতে পারলাম না। বৃষ্টির দিনের ভাজাভুজি, ওফ, এক অদ্ভুত কম্বিনেশন বাঙালিদের জন্য। তার জন্য এই দোকানটাতে দাঁড়িয়ে পড়েছিলাম। আর বিশ্বাস করো, ব্যাকগ্রাউন্ডে হয়তো আমি নয়েজ বন্ধ করে দিয়েছি, কিন্তু এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। আর সত্যি বলতে এই যে ফাপড়া টাইপের যেগুলো আছে না, সেগুলো খেতে বেশ ভালো লাগে, কিন্তু এর মেকিং সত্যি বলতে খুবই কষ্টের। জাস্ট চলো তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমি যখন গেছিলাম তখন এই কাকুটা বানাচ্ছিল। বুঝতে পারছো, এই গরম তেলের ওপর দিয়ে আমরা একটা আলু ভাজা দিতে গেলে আমাদের হাতে যদি হালকাও গরম লাগে আমাদের কি অবস্থা হয়। সেই গরমের মধ্যে কিন্তু এনারা এরকম ভাবে, মানে এটা এর প্রসেস। বাড়িতে করলে খুবই কষ্ট, কোনোদিন ট্রাই করো। আমি একবার ট্রাই করেছিলাম, পারিনি পুরোপুরিও কমপ্লিট করতে। বলছি আজকে দোকানে লাস্ট দিন সেইটা ও কাল থেকে ওই দোকানটা খুলবে ওইদিকে আর ওইটা সামনে এটার কি হবে? কেন? ও ওই দোকানটা আসবে এই দোকানে, এই যে সামনে এটা? হ্যাঁ হ্যাঁ সামনে যখন আসবে ওই দোকান। আমরা এই দোকানের নামটা জানো কি? গোল্ডেন চানাচুর। গোল্ডেন চানাচুর। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য হয়তো তোমরা ঠিকমতো বুঝতে পারোনি যে দাদাটা কি বলছে। দাদাটা বলছিল কর্পোরেশন থেকে বলা হয়েছে এই দিককার, মানে আসানসোলে ঢুকতেই মহিশিলা যেতে যে ডান হাতের যত ফুটের পাশে যত দোকান আছে সেই দোকানগুলোকে তুলে দেওয়া হবে। তাই জন্যই তেনারা কি ডান দিক থেকে বাঁ দিকে শিফট হয়ে যাচ্ছেন। দোকানের নাম সেম থাকবে সেটা ব্যাপার না,
এখান থেকে জাস্ট শিফটিং হচ্ছে। আর এটাই বলছিল, আর দোকানের নামটা আরেকবার স্পষ্টভাবে বলে দিই, সেটা হলো গোল্ডেন চানাচুর। আর গরম গরম এইসব নিয়ে ফিরলাম বাড়িতে বাসে। বাইরে তখনও অ্যাজ ইট ইজ বৃষ্টি পড়েই যাচ্ছে নন স্টপ। আমি বাড়িতে পৌঁছানো অবধিও বৃষ্টি পড়ছিল। স্ট্রবেরি ললিপপ কে দিয়েছে? বাড়ি ফিরে জানতে পারলাম বাবা এনেছে পাপড়ি চাট। আর হ্যাঁ, এটা কলকাতার মতো আলু দেওয়া চাট না, এটা হলো পাপড়ির সাথে ঘুগনি দেওয়া চাট, মানে ঘুগনি চাট বলতে পারো। কলকাতায় শিফট করার পর যদি আমি কোনো খাবারকে সবথেকে বেশি মিস করে থাকি, সেটা হলো আমাদের ওখানকার এই চাটগুলো। তাই যখনই বাড়ি ফিরি তখন কিন্তু এই চাট আমার মেনুতে থাকবেই থাকবে। যে কোনো একটা সন্ধ্যায় এরকম ঘুগনি দিয়ে ওপরে সেউ ভাজা বা ঝুড়ি ভাজা যাই বলো না কেন থাকলে ব্যাস জাস্ট জমে যায়। চামচ খেয়ে দেখ তো কেমন। এখানে নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে খেয়ে দেখ, আলো দিলাম খা, খেয়ে দেখ, ভালো করে খেয়ে দেখ। না খেয়ে দেখবি। ইয়ামি ইয়ামি জুয়ামি খা, ঠিক করে খেয়ে বল কেমন হয়েছে খেতে। শোনাই। কেমন? আরে এই টিকাগুলো তো নরম হয়ে যায়। সারপ্রাইজ! আগের দিন যাকে দেখলে মাথা ভর্তি চুল, সেই পরের দিন বেলুমন্ডি, কি করে পসিবল? বলতেই পারো এটা ছিল ডে 2। কেন কিনা আগের দিন যেদিনকে আমরা গেছিলাম আসানসোল, সেখান থেকে ফিরে এসে পরের দিনই তাকে বেলুমুন্ডি করে দেওয়া হয়েছিল। কেন কিনা সেই টাইমটা ছিল গরমের টাইম, আর গরমের টাইমে আমি চেয়েছিলাম একটু বেলুমুন্ডি হলে মাথাটাও হালকা লাগবে। আর ওর প্রচুর ড্যান্ড্রফ হয়ে গেছিল, যার জন্য ওর বেলুমুন্ডি করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিল। আজকে অনেক দিন পর আমি চুড়িদার পরলাম, অনেক দিন এই চুড়িদারগুলো পরাই হয় না। একটু ফুল লুকটা পরে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি পুজো দিতে, ভাই এখনও আসেনি আমাদেরকে নিতে, ও আসলে যাব। চলো ততক্ষণ একটু হেঁটে হেঁটে যতটা এগোনো যায় আর কি। এই যে আমরা এখন রেডি হয়ে চলেছি মন্দিরের পথে। মন্দিরটা হলো আমাদের বাড়ির ঠিক পাশেই আছে ছোট্ট গ্রাম গাড়ুই বলে। যারা আসানসোলে থাকো তারা আশা করছি এই নামের সাথে অবগত। আর সেখানে আছে এই দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির কিন্তু অনেক বছর পুরনো আর খুবই জাগ্রত। আর এখানে যে পাঠাবলির চল আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পেরে গেছো আশা করছি। চলো ভেতরে যাওয়া যাক। এখানে দুর্গাপুজোর টাইমে পুজো হয় এবং বছরের আর বাকি দিনগুলোতে এই মায়ের যে মূর্তির যে ধাঁচাটা আছে সেই ধাঁচাতে পুজো হয়। সিদ্ধিবিনায়ক গাং মনসবট্টকায় নমঃ বাদ্যং নমঃ উরিগং নমঃ ওম নমঃ বিঘ্ননাশায় গাং মনসবট্টকায় নমঃ ধূপদীপ নৈবেদ্যং। এটা হলো এখানকার আদি মূর্তি। আর বছরের বাকি দিনগুলোতে কিন্তু এই মূর্তি আর ঘটের সামনে পুজো হয় এবং ধাঁচা পাখা থাকে পাশে। এখানে কিন্তু নিত্য পুজো হয়, পুরোহিত মশাই আসেন, প্রতিদিনকার পুজো করেন এবং বেশি ভিড় হয় শনিবার আর মঙ্গলবার, কারণ এই দিনে বেশিরভাগ লোকেরাই এখানে পুজো দিতে আসে। তোরটা যাওয়ার সময় কিনে নিয়ে যাব। এটা কাকে দিবি? হ্যাঁ। ও আচ্ছা, তুইও খাবি, মা দুর্গাকেও দিবি? আচ্ছা দিতে বলেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। গরমে মা দুর্গাও পাচ্ছেন, তার জন্য একজন লস্যি নিয়ে যাচ্ছে, এটা হলো আরেকজনের লস্যি। এটা মা দুর্গার জন্য এনেছে। তুই মা দুর্গাকে দেখা, শোন না, তুই মা দুর্গাকে দেখা, মা দুর্গাকে। ভালো করে দেখা, ভালো করে দেখা। এমনি এমনি করে, এমনি এমনি করে দেখা দাও, এমনি এমনি করে। টাটা করে দাও দাদু, টাটা করে দাও। এদিকে আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো। অনেক দিনের মানুষ ছিল, কিছুতেই কমপ্লিট করতে পারছিলাম না, ফাইনালি ইটস ডান। মাকে পুজো দিয়ে সত্যি মনটা শান্ত হলো। আর এবারে বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফেরার আগে চলো আরো একটা জায়গায় নিয়ে যাই। এই মন্দিরের পাশেই আছে একটা মন্দির, সেটা হলো নারায়ণ মন্দির।
আর এই মন্দিরটাকে দেখলেই তোমরা বুঝতেই পারবে এর যে স্ট্রাকচার সেটা কিন্তু আজকের নয়, অনেক যুগ পুরনো। এই স্ট্রাকচার আমরা বিশেষত ইতিহাসে পড়েছি, সেরকম স্ট্রাকচার ইভেন তোমাদেরকে দেখাবো। আর অনেকবার গেছি আমি পলাশদিয়া, কিন্তু সত্যি বলতে কোনোদিনই এই মন্দিরের ভেতরে প্রবেশ করা আমার হয়নি, কোনো একটা কারণে আমি জানি না। এবং এখানকার লোকেরাও জানে না যে এই মন্দিরটা কতটা পুরনো। মানে এটা পালা পালা করে করে পালা পালা। পুরো পুজো হয়। বলো না যে মাসে একবার করে হয়, একদিন করে গোটা। এবার আমাদের এইদিকে ঢুকলো, এবার আমাদেরও পড়বে, আমাদের শেষ দিকে হবে। এখানে গ্রামের কিন্তু প্রতিটা লোকেরই পালা পড়ে পুজোর জন্য, তারা সেই হিসেবে পালা পড়ে পড়ে পুজো হয়, সেটা শুনতেই পেলে কাকিমার মুখ থেকে। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা দেখে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে কোণার্ক সূর্য মন্দিরের কথা। হতে পারে এই মন্দিরটা হয়তো তৈরি সেই টাইমে, আমরা জানি না। আর এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হলো মহাদেবের মন্দির, সেখানে যাবো অবশ্যই, কিন্তু তার আগে এই নারায়ণ মন্দির একবার প্রদক্ষিণ করে নি ভাবলাম। কিন্তু এই পাথরগুলো বেলে পাথর বলে এতটাই গরম ছিল যে আমার হাঁটাটা একদমই পসিবল হচ্ছিল না, তাই আমি দৌড়াতে দৌড়াতে কোনো ক্রমে মন্দির প্রদক্ষিণ কমপ্লিট করেছিলাম। কমপ্লিট করতে না করতে আমার দেড়ফুটিয়া আমার সামনে হাজির, যে মা আমাকে ওঠাতে হবে, কিন্তু ও জানে না যে এটা কতটা গরম আর ওর পা পুড়েও যেতে পারে, কারণ যেহেতু ওর নরম চামড়া। যাই হোক, নারায়ণকে প্রণাম করে চললাম মহাদেব দর্শনে। তাহলে চলো আমার সাথে মহাদেব দর্শনে। তার আগে একটুখানি বলে রাখি, এই যে মন্দিরটা আছে হয়তো ভিডিওতে স্পষ্ট নয়, কিন্তু আমি যখন সামনে থেকে দেখেছিলাম অনেকটাই ভগ্নপ্রাপ্ত। ঠিক আছে, অনেক জায়গা ভেঙে গেছে, মানে মেনটেনেন্স না থাকলে যা হয় বলতে পারো। আর দূর থেকে দেখো, তোমাদের কি মনে হয় বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে সেরকম মনে হচ্ছে না? হতে পারে এটা তখনকারই তৈরি, আমরা জানি না। তারপরেই চলে গেলাম মহাদেব দর্শনে। সেখানেই একটা ঘটি রাখা ছিল, সেখান থেকেই মহাদেবকে জলাভিষেক করার পর আমাদের এবার বাড়ি ফেরার পালা। সত্যি বলতে পুজো দেওয়ার পর মনটা একটু শান্তি হলো। আর সেই টাইমে কিন্তু ভীষণ গরম ছিল। পলাশডিহা থেকে আমাদের বাড়িটার ডিস্টেন্সটা অনেকটাই, তার জন্যই মাকে ভাই প্রথমে ছেড়ে আমাদেরকে নিতে আসবে এটাই প্ল্যান ছিল। তাই আমরাও ওয়েট করছিলাম পলাশডিহা গ্রামের ঠিক মুখেই দাঁড়িয়ে। বলে রাখি গ্রামটা কোথায়। এই গ্রামটার এন্ট্রান্সটা একদম হাই রোডের একদম উপরে, দেখতেই পাচ্ছ মেইন এন্ট্রান্সে কিন্তু এখানে পলাশডিহা বলে লেখাই আছে। আর তোমরা যদি কলকাতা বা আসানসোলের দিক থেকে আসো, তাহলে আসানসোল থেকে চিত্তরঞ্জন যাওয়ার যদি তোমরা দিল্লি রোড হয়ে যাচ্ছ, তো এটা একদম হাই রোডের ওপরেই পাবে, তাই টেনশন নিও না। আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, আমরা এখন যাচ্ছি। ভাই মাকে নিয়ে চলে গেছে, আমি আর মেয়ে এখানে হাঁটতে হাঁটতে টুকুর টুকুর করে যাচ্ছি। ভাই চলে আসবে আবার, বেশি দূর বাড়ি না আমাদের, 5-10 মিনিটেরই। আর মন্দির ফন্দির তো সবই তোমাদেরকে দেখালাম আর সবই শেয়ার করলাম। এখন আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে যাই বাড়ি, ততক্ষণ না ভাই আসে। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণে টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। টাটা বলে দাও। টাটা। টাকলু টাকলু হওয়ার মজা আলাদা।